আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি ইতিহাস ক্লাস। আজকে আমরা দেখব ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন এখানে, বখতিয়ার খলজি গজনীতে আসেন কত খ্রিস্টাব্দে? বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে গজনীতে আসেন? তাহলে অপশন এ 1190, অপশন বি 1195, অপশন সি 1200, অপশন ডি 1205। এটার উত্তর হবে 1195। আচ্ছা, পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন সি বখতিয়ার খলজি, অপশন ডি মুহাম্মদ বিন তুগলক। তাহলে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা যখন বলা হবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে বখতিয়ার খলজির কথা বলা হচ্ছে, কারণ আমরা তো এর আগের ক্লাসেও রাজা লক্ষণ সেন কীভাবে পরাজিত হয়েছিলেন নদিয়ায় বা পালিয়ে গিয়েছিলেন সেই বিষয়টা বা সেই ঘটনাটা জেনেছি। তো তিনি যে পালিয়ে গিয়েছিলেন, কার ভয়ে পালিয়ে গিয়েছিলেন? বখতিয়ার খলজির ভয়ে। বখতিয়ার খলজি 17-18 জন সৈন্য নিয়ে এসেছিলেন এবং তিনি অন্য একটা রাস্তা ব্যবহার করেছিলেন। ট্র্যাডিশনালি যে রাস্তাগুলো ব্যবহার করা হয় তার বাইরে তিনি অন্য রাস্তা ব্যবহার করেছিলেন, যে কারণে লক্ষণ সেন জানতে পারেন নাই এবং তিনি ভেবেছিলেন যে অনেক বড় একটা অ্যাটাক আসছে বা অনেক বড় বেশি সৈন্যবাহিনী নিয়ে কেউ আসছে অ্যাটাক করতে, তো তখন তিনি ভয়ে পালিয়ে যান। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। বাংলার প্রথম মুসলিম বিজেতাকে, বাংলার প্রথম মুসলিম বিজেতাকে? এটার উত্তরও হবে বখতিয়ার খলজি। আচ্ছা, 4, বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেন? অপশন এ 17 বা 18, অপশন বি 18 বা 19, অপশন সি 19 বা 20, অপশন ডি 21 বা 22। এটার উত্তর আমি এর আগেই বলেছি ঘটনাটা ব্যাখ্যা করতে গিয়ে। এটার উত্তর হবে 17 বা 18। আচ্ছা, 5, লক্ষণ সেনের পরাজয়ের কারণ কি? এ লক্ষণ সেনের সেনাবাহিনীর দুর্বলতা, বি লক্ষণ সেনের অদূরদর্শিতা, সি বখতিয়ার খলজির সুকৌশল, ডি বখতিয়ার খলজির সেনাবাহিনীর দক্ষতা। এটার উত্তর হবে বখতিয়ার খলজির সুকৌশল। তার কারণ আগেই বলেছিলাম যে যেটা ট্র্যাডিশনাল রাস্তা ছিল তিনি সেটা ব্যবহার না করে অন্য রাস্তা ব্যবহার করে এসেছিলেন, যেখান দিয়ে আসার কথা কেউ কখনো চিন্তা করে না বা কল্পনা করে না। তো সে কারণে এটা বখতিয়ার খলজির সুকৌশলের কারণেই মূলত লক্ষণ সেনের পরাজয় ঘটেছিল। আচ্ছা, তোমাদেরকে এই কোয়েশ্চেন যেগুলো দেখাচ্ছে সেই সবগুলোই কিন্তু বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছে এরকম প্রশ্ন। যেমন বখতিয়ার খলজি গজনীতে কবে আসেন, এটা এসেছিল হচ্ছে সিলেট বোর্ড 2024-এ। তারপরে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাকে, এটা এসেছিল দিনাজপুর বোর্ড 25-এ। তো এরকম প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন নিয়ে কিন্তু ক্লাসটা সাজানো হয়েছে, সুতরাং এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। প্রাচীন বাংলায় প্রবেশের জন্য সুরক্ষিত গিরিপথ দুইটির মধ্যে একটির নাম কি ছিল? আচ্ছা, তাহলে এখানে অপশন কি আছে? এ ত্রিহুত, বি তেলিয়াগড়, সি ঝাড়খণ্ড, ডি ময়ূরভঞ্জ। এটার উত্তর কি হবে? তেলিয়াগড়। আচ্ছা, পরেরটা কি? 7, বাংলার রাজা লক্ষণ সেনের অবকাশকালীন রাজধানী কোথায় ছিল? অবকাশকালীন রাজধানী, ঠিক আছে, অবকাশকালীন রাজধানী কোথায় ছিল? আচ্ছা, এ নদিয়া, বি বিহার, সি কর্ণসুবর্ণ, ডি লখনৌতে। এটার উত্তর হবে নদিয়া। এখানে অবকাশকালীন কথাটা আমি কেন উল্লেখ করেছি, কারণ অনেক হিস্ট্রির বইপত্রে কিন্তু যেটা লখনৌতে যে জায়গাটা আছে সেটার নাম লক্ষণাবতী ছিল আগে, রাজা লক্ষণ সেনের নাম অনুসারে। তার কিন্তু সেখানেও কিছুদিন রাজধানী ছিল, কিন্তু তিনি আলটিমেটলি পরাজিত হয়েছিলেন নদিয়ায় বখতিয়ার খলজির কাছে, এবং নদিয়া তার অবকাশকালীন রাজধানী ছিল। অবকাশকালীন বলতে সেখানে তিনি হচ্ছে ঘুরতে যেতেন বা তিনি ফ্রি টাইমে ওখানে যেতেন আর কি। আচ্ছা, এরপরে দেখি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে নদিয়া জয় করেন? অপশন এ 1204, অপশন বি 1206, অপশন সি 1208, অপশন ডি 1212। আচ্ছা, তাহলে কত খ্রিস্টাব্দে নদিয়া জয় করেন? এটা হচ্ছে 1204। 1204 খ্রিস্টাব্দে তিনি নদিয়া জয় করেন বা লক্ষণ সেনকে
বিতাড়িত করেন বা পরাজিত করেন। আর যদি বলা হয় যে বখতিয়ার খলজি কত সালে মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যু হয় 1206 সালে। আচ্ছা, এরপরে দেখি 9 নম্বর প্রশ্ন, বখতিয়ার খলজি কত শতকে নদিয়া জয় করেন? কত শতকে, হ্যাঁ, কত সালে না কিন্তু। এ দ্বাদশ, বি ত্রয়োদশ, সি চতুর্দশ, ডি পঞ্চদশ। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা হবে ত্রয়োদশ। তোমরা কি শতকের হিসাবটা বোঝো যে শতকটা কিভাবে হিসাব করা হয়? ধরো আমরা এর আগে কি দেখেছি যে 1204 সালে উনি নদিয়া জয় করেছিলেন। তাহলে দেখো 12 দিয়ে শুরু হয়েছে, তাই না? এটাকে আমরা বলছি ত্রয়োদশ। তার মানে হচ্ছে যে যত সাল তার পরের শতাব্দী। যেমন এখন 2026 সাল চলছে, আমরা কি বলি যে একবিংশ শতাব্দী। এখন কিন্তু 2100 সাল চলছে না, এখন 2000 দিয়েই একটা সাল চলছে, কিন্তু তারপরও আমরা বলার সময় বলছি একবিংশ শতাব্দী। তো যেই বছরটা চলে তার পরের শতাব্দীর নাম, তার পরের শতাব্দীটা দিয়ে নামকরণটা করা হয়। তো এই জন্য 1204 থেকে এটাকে বলা হচ্ছে ত্রয়োদশ শতাব্দী। আচ্ছা, এরপরেতে যাই, বুলগাকপুর অর্থ কি? বুলগাকপুর, এ বৌদ্ধবিহার, বি বিদ্রোহের নগরী, সি তুর্কি যোদ্ধা, ডি বিদ্রোহী যোদ্ধা। তাহলে এটার উত্তর কি হবে? বিদ্রোহের নগরী। বুলগাকপুর অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। এই নামটা কে দিয়েছিলেন? জিয়াউদ্দিন বারানি। আচ্ছা, আমি পরের জায়গায় চলে যাই। জিয়াউদ্দিন বারানি, এই যে নামটা এখানেও লেখা আছে, কেন বাংলাদেশের নাম বুলগাকপুর দিয়েছিলেন? তোমরা কিন্তু নামের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবে। আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি যে তোমাদের ক এবং খ অর্থাৎ জ্ঞানের প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, এবং এবারে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও আছে আলাদা করে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি তোমরা বানানে ভুল করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে, সুতরাং কোনোভাবে বানান ভুল করা যাবে না। হ্রস্ব ইকার দীর্ঘ ইকার এগুলো কিন্তু গোলানো যাবে না। এখানে দেখো জিয়াউদ্দিন বারানি বানানটা কীরকম। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নটাতে কি বলছিল, জিয়াউদ্দিন বারানি কেন বাংলাদেশের নাম বুলগাকপুর দিয়েছিলেন? এ জনগণের রাজনৈতিক অধিকার উপেক্ষিত থাকায়, বি বিভিন্ন অঞ্চলে দক্ষ প্রশাসক না থাকায়, সি শাসকদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকায়, ডি অঞ্চলটি বিদ্রোহ ও বিশৃঙ্খলাপূর্ণ থাকায়। এটার উত্তর হবে এটা, অঞ্চলটি বিদ্রোহ ও বিশৃঙ্খলাপূর্ণ থাকায়। আচ্ছা, 12 নম্বর, গিয়াসউদ্দিন ইয়জ খলজি তার অশ্বারোহী বাহিনীর প্রতি পূর্ণ নির্ভর করতে পারেননি কেন? পারেননি কেন? আচ্ছা, এ অশ্বারোহী বাহিনী দুর্বল ছিল, বি অশ্বের সরবরাহে ঘাটতি ছিল, সি নদ নদী পরিবেষ্টিত দেশ হওয়ায়, ডি সুফি দরবেশদের পরামর্শ। এটার উত্তর হবে নদ নদী পরিবেষ্টিত দেশ হয়। আমরা জানি যে বাংলাকে বলা হয় নদীমাতৃক দেশ। এখন এত বেশি নদী এই এলাকায়, অশ্ব নিয়ে বা ঘোড়া নিয়ে কোথাও কিন্তু যুদ্ধ করা বা আক্রমণ করা অত সহজে সম্ভব হয় না, যেটা অন্যান্য দেশগুলোতে হয়। কিন্তু বাংলায় প্রত্যেকটা শাসকেই বা প্রত্যেকটা শাসনামলেই কিন্তু শাসকেরা অনেক নাস্তানাবুদ হয়েছেন বাংলাদেশের নদীগুলোর কারণে। আচ্ছা, এরপরে দেখি কার পরাজয় ও পতনের ফলে বাংলাদেশ পুরোপুরি দিল্লি সালতানাতের অধিকারে আসে? এ ইলতুৎমিশ, বি নাসিরউদ্দিন মাহমুদ শাহ, সি আলাউদ্দিন জানি, ডি ইয়জ খলজি। এটা হবে ইয়জ খলজি। আচ্ছা, এরপরে দেখি 1338 থেকে 1352 সালের বাংলার সুলতান সম্পর্কে আমরা জানতে পারি খোদিত, এ মুদ্রা থেকে, বি পাথর থেকে, সি কাঠ থেকে, ডি পোড়ামাটির ফলক থেকে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে মুদ্রা থেকে, খোদিত মুদ্রা থেকে। আচ্ছা, এরপরে দেখি 15 নম্বর প্রশ্ন, ফখরুদ্দিন মোবারক শাহ এর অন্যতম কৃতিত্ব কোনটি? কৃতিত্ব, তাহলে এ শক্তিশালী নৌবাহিনী গঠন, বি সামরিক, আচ্ছা এটা ভুল হয়েছে বানানটা, সামরিক হতো, সামরিক বাহিনীর সংস্কার, সি বাংলার স্বাধীনতা ঘোষণা, ডি রাজস্ব সংস্কার। এটার উত্তর হবে বাংলার স্বাধীনতা ঘোষণা।
বাংলার স্বাধীনতা ঘোষণা। তাহলে ফখরুদ্দীন মোবারক শাহ বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার আগে যিনি ছিলেন বাহরাম খাঁ বাংলার শাসক, ফখরুদ্দীন মোবারক শাহ তাকে পরাজিত করেছিলেন। এবং তার তার আসল নাম কিন্তু ফখরুদ্দীন মোবারক শাহ না, তার নাম ছিল হচ্ছে এটা ফকরা। তিনি বাহরাম খাঁয়ের একজন ভৃত্য ছিলেন বা একজন চাকর ছিলেন। সেই জায়গা থেকে তিনি বাহরাম খানকে পরাজিত করে হত্যা করে তিনি ফখরুদ্দীন মোবারক শাহ নাম গ্রহণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন। আচ্ছা, এরপরে দেখি ফখরুদ্দীন মোবারক শাহ বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন কত সালে? আচ্ছা, তাহলে এটার উত্তর অপশনগুলো কি? 1287, এ বি 1338, সি 1342, ডি 1350। আচ্ছা, এটার উত্তর মনে হয় আমরা আগেরটাতেই পেয়ে গিয়েছিলাম। কোথায় যেন এই যে 1338 এখানে লেখা ছিল, 1338 হবে উত্তর। আচ্ছা, পরে দেখি কে সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন? এ ইলিয়াস শাহ, বি শামসুদ্দিন মোবারক শাহ, সি ফখরুদ্দীন মোবারক শাহ, ডি আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে প্রথম যিনি বাংলাকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন, এর আগের প্রশ্নটার সাথে কিন্তু মিল আছে, বাংলার স্বাধীনতা ঘোষণা। তাহলে যিনি স্বাধীনতা ঘোষণা করেন তিনি কিন্তু চট্টগ্রাম জয় করেন। এইভাবে মনে রাখতে হবে কোরিলেশন করে। আমি এর আগেও বলেছিলাম যে কারণ এই অধ্যায়টাতে স্পেসিফিক্যালি এত বেশি নাম, এত বেশি সাল, এত বেশি ঘটনা মনে রাখা কিন্তু সহজে সম্ভব হয় না। তাই তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। তোমরা একটা জায়গায় লিখবে যে ফখরুদ্দীন মোবারক শাহ, তার নিচে হচ্ছে তার আমলে কী কী কাজ হয়েছিল সেটা লিস্ট করবে। আরেকটা জায়গায় লিখবে গিয়াসউদ্দিন ইয়াজ খলজি, তিনি কী কী কাজ করেছিলেন সেটা লিস্ট করবে। এরকম করে না পড়লে কিন্তু তোমাদের মনে থাকবে না, মনে না থাকাটাই খুব স্বাভাবিক। আচ্ছা, তাহলে ফখরুদ্দীন মোবারক শাহ প্রথম চট্টগ্রাম জয় করেন। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সুখ্যাতির অন্যতম কারণ কোনটি? এ বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা, বি সামরিক বাহিনীর দক্ষতা, সামরিক বাহিনীর দক্ষতা, আচ্ছা, সি কৃষিক্ষেত্রে ব্যাপক বিপ্লব, ডি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা। এটার উত্তর হবে বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা। গিয়াসউদ্দিন আজম শাহ কিন্তু বৈদেশিক ক্ষেত্রে বা বিদেশে ওই সময় থেকেই পত্রিকার মাধ্যমে বা চিঠিপত্রের মাধ্যমে আসলে বেশ শক্ত একটা যোগাযোগ স্থাপন করেছিলেন। আচ্ছা, এরপরে দেখি 19 বাংলার প্রকৃত স্বাধীনতার সূচনা করেছিলেন কে? এ ফখরুদ্দীন মোবারক শাহ, বি ইলিয়াস শাহ, সি বাহাদুর শাহ, ডি গাজী শাহ। তাহলে এটা কি হবে? প্রকৃত স্বাধীনতার সূচনা। প্রকৃত স্বাধীনতার সূচনা যখন আসবে তখন আমাদের উত্তরটা হবে ইলিয়াস শাহ। আর যদি হচ্ছে স্বাধীনতার ঘোষণা, এর আগে আমরা যেটা পড়েছিলাম আর কি, যে প্রথম হচ্ছে বাংলাকে সালতানাত হিসেবে স্বাধীনকে ঘোষণা করেছিলেন এটা, তাহলে এটা ফখরুদ্দীন মোবারক শাহ। কিন্তু প্রকৃত স্বাধীনতার সূচনা যদি আসে তাহলে এটা হবে ইলিয়াস শাহ। আচ্ছা, 20 কোন শাসক পান্ডুয়া থেকে গৌড়ে তার রাজধানী স্থানান্তর করেছিলেন? এ মহেন্দ্রদেব, বি গণেশ, সি জালালউদ্দিন, ডি আজম শাহ। তাহলে কে রাজধানীটা স্থানান্তর করেছিলেন? জালালউদ্দিন, বা তাকে হচ্ছে যদু নামেও আমরা দেখেছি ইতিহাসে। তিনি রাজা গণেশের পুত্র ছিলেন। রাজা গণেশ যেহেতু হিন্দু ছিলেন, তিনিও হিন্দু ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর কি। কারণ সেই সময় প্রজাদের মধ্যে বেশিরভাগই মুসলিম ছিল, তো একজন হিন্দু রাজা তাদেরকে শাসন করবে এটা হয়তো রাজা গ্রহণযোগ্যতা পাবেন না, বিধায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং যদু থেকে তার নাম হয় জালালউদ্দিন। আচ্ছা, এরপরে দেখি 21 কখন থেকে পরবর্তী ইলিয়াস শাহী শাসনামল শুরু হয়? পরবর্তী ইলিয়াস শাহী শাসনামল। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? এ 1430 সালে, বি 1442 সালে, সি 1455 সালে, ডি 1460 সালে। তাহলে পরবর্তী ইলিয়াস শাহী আমল। আচ্ছা, এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটা, এটা হবে 1452 সালে। এটার উত্তরটা হবে, সঠিক উত্তরটা হবে 1452 সালে। আচ্ছা, এরপরে দেখি 22 বাংলায় হাবসি শাসনের সময়কাল কোনটা?
এ 1490 থেকে 1496, বি 1487 থেকে 1493, সি 1486 থেকে 1492, ডি 1485 থেকে 1491। আচ্ছা, তাহলে বাংলায় হাবসি শাসনের শাসনামল কোনটা? এটা হবে এটা, 1487 থেকে 1493। আচ্ছা, এরপরে দেখি হাবসি শাসন মাত্র 6 বছর স্থায়ী ছিল কেন? এ উপযুক্ত উত্তরাধিকারীর অভাবে, বি বহিঃশত্রুর আক্রমণের কারণে, সি ষড়যন্ত্রের মাধ্যমে সুলতানদের হত্যার কারণে, ডি শাসনকার্যে উদাসীনতার কারণে। তাহলে এটার উত্তরটা কি হবে? ষড়যন্ত্রের মাধ্যমে সুলতানদের হত্যার কারণে। হাবসিরা যখন শাসন করেছিল তাদের শাসনামলে কিন্তু দেখা গেছে যে 2-3 মাস পর পরই একজন ক্ষমতায় আরোহণ করেছে, আরেকজন তাকে হত্যা করেছে, বা আরেকজন ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। এরকম করে ওই পুরো সময়টা কিন্তু খুবই রক্তাক্ত একটা অন্ধকার ইতিহাস বাংলার ইতিহাসে। তো সেই সময় ষড়যন্ত্রের মাধ্যমে সুলতানদের যেহেতু বারংবার হত্যা করা হয়েছে, সেই কারণে তাদের শাসনামলটাও বেশি দিন স্থায়ী হয়নি, মাত্র 6 বছরের মাথায় তাদের পতন ঘটেছে। আচ্ছা, এরপরে দেখি আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তনের কারণ কি? এ রাজ্যের কল্যাণ সাধন, বি বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি, সি হাবশিদের প্রভাব থেকে মুক্তি লাভ, ডি যথাযথ শাসন ব্যবস্থা প্রচলন। এটার উত্তর হবে হাবশিদের প্রভাব থেকে মুক্তি লাভ। এর আগেই যেটা বললাম যে হাবশিদের যেটা ইতিহাস সেটা তো খুব ভালো ছিল না, বা তাদের সময় অনেক বেশি ষড়যন্ত্র ছিল। তো সেই প্রভাবটা যেন না পড়ে এই কারণে আলাউদ্দিন হোসেন শাহ তার রাজধানীটা পরিবর্তন করেছিলেন। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখি হোসেন শাহ কবি সাহিত্যিকদেরকে পুরস্কার প্রদান করতেন কেন? এ সুনাম বৃদ্ধির জন্য, বি সুখ্যাতি পাওয়ার আশায়, সি উৎসাহিত করার জন্য, ডি পুণ্য লাভের আশায়। এটার উত্তর হবে উৎসাহিত করার জন্য। কবি সাহিত্যিক যারা আছেন তাদের যে প্রতিভা আছে সেটার যেন পরিপূর্ণভাবে কদর করা হয়, বা তাদেরকে যেন তারা যে সম্মানটা তাদের প্রাপ্য সেই সম্মানটা যেন তারা বুঝে পান, সেই জন্য হোসেন শাহ কবি সাহিত্যিকদেরকে পুরস্কার প্রদান করতেন। আচ্ছা, এরপরে চলে যাই 26 নম্বর প্রশ্ন। গৌড়ের নাম জান্নাতাবাদ দেন কে? এ আকবর, বি বাবর, সি হুমায়ুন, ডি জাহাঙ্গীর। তাহলে গৌড়ের নাম জান্নাতাবাদ কে রেখেছিলেন? হুমায়ুন, মুঘলদের মধ্যে যিনি দ্বিতীয় সম্রাট ছিলেন। তোমরা কি এটা জানো না? বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এটা হচ্ছে মুঘল সম্রাটদের নামের সিকোয়েন্স। বাবার হচ্ছে বাবর, হইল হচ্ছে হুমায়ুন, একবার হলো আকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, আর ঔষধে হচ্ছে অরঙ্গজেব। এভাবে আমরা মনে রাখতাম। তাহলে এটা হুমায়ুন হচ্ছেন দ্বিতীয় সম্রাট, তিনি নামকরণ করেন হচ্ছেন গৌড়কে নামকরণ করেন জান্নাতাবাদ। আচ্ছা, এরপরে দেখি 27 সম্রাট হুমায়ুন বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কেন? আচ্ছা, কেন রাখেন? এ বাংলার গুরুত্ব বৃদ্ধি করার জন্য, বি চমৎকার প্রাসাদের কারণে, সি সিংহাসন নিরাপদ করার জন্য, ডি বাংলায় স্থায়ীভাবে বসবাস করার জন্য। এটার উত্তর হবে চমৎকার প্রাসাদের কারণে। আচ্ছা, এরপরে দেখি 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? আচ্ছা, 12 ভূঁইয়া কারা ছিলেন এটা তো তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো। বাংলায় কিছু শাসক ছিলেন, স্পেসিফিক্যালি 12 জন ছিলেন এরকম না, কিন্তু তাদের সবাইকে একসাথে 12 ভূঁইয়া বলা হয়। বিভিন্ন অঞ্চলে, স্পেশালি এখন আমরা যেটা নারায়ণগঞ্জে সোনারগাঁও দেখি, সেই অঞ্চলে বিভিন্ন শাসক ছিলেন যারা মুঘলদের কখনোই বশ্যতা স্বীকার করেন নাই। আমরা তো দেখেছি যে মধ্যযুগে মুঘল সাম্রাজ্যের জয় জয়কার ছিল সব জায়গায়, কিন্তু বাংলা যেহেতু বুলগাকপুর বিদ্রোহের নগরী, বাংলায় কিন্তু মুঘলদের তাদের যে সাম্রাজ্য সেটা প্রতিষ্ঠা করতে, বা এখানে হচ্ছে তাদের শাসন প্রতিষ্ঠা করতে অনেক সময় লেগেছে, বা অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তার কারণ বাংলার মানুষ এত তাড়াতাড়ি তাদের বশ্যতা মেনে নেয় নাই। তো বাংলায় কিছু রাজা ছিলেন যারা মুঘলদের প্রতিরোধ করেছিলেন, তাদেরকে 12 ভূঁইয়া বলা হয়। আগে যেটা বললাম যে তারা 12 জন ছিলেন এরকম না, কিন্তু তারা লোকমুখে 12 ভূঁইয়া নামে পরিচিতি পেয়েছেন। তাহলে এখানে বলছে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? এ ওসমান খান, বি সোনা গাজী, সি ঈসা খান, ডি বাহাদুর গাজী। এটা হবে ঈসা খান। এরপরে দেখি কোন শাসকের সময় 12 ভূঁইয়াদের দমন করা হয়? এ সম্রাট আকবর, বি সম্রাট জাহাঙ্গীর, সি সম্রাট হুমায়ুন, ডি শেরশাহ। তাহলে এটার উত্তর হবে জাহাঙ্গীর।
সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর ওনারাও অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তারা বারো ভূঁইয়াদেরকে দমন করতে পারেন নাই। আলটিমেটলি সম্রাট জাহাঙ্গীরের সময় এসে বারো ভূঁইয়াদেরকে দমন করা সম্ভব হয় এবং জাহাঙ্গীর এই বাংলায় তার যেই শাসনের বিস্তৃতিটা আছে সেটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এবং এই কারণে কিন্তু তোমরা জেনে থাকবে যে ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীরের নামে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে এই ঢাকার পূর্ব নাম হয়েছে জাহাঙ্গীরনগর। আচ্ছা, এরপরে দেখি ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন মুঘল সুবাদার? আচ্ছা, এ মুকাররম খান, বি ইসলাম খান, সি মীর জুমলা, ডি মানসিংহ। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ইসলাম খান। ইসলাম খান এখানকার সুবাদার ছিলেন, তিনি তার সময়ের সম্রাট জাহাঙ্গীরের নামে এই ঢাকার নাম রেখেছিলেন জাহাঙ্গীরনগর। আচ্ছা, এরপরে দেখি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরের কারণ কী ছিল? এ ঢাকার আবহাওয়া ছিল বসবাসের উপযোগী, বি জমিদারদের বশীভূত করার জন্য, সি রাজমহল বসবাসের অযোগ্য ছিল, ডি ঢাকার মানুষের দাবি ছিল। তাহলে এটার উত্তর কি হবে? জমিদারদেরকে বশীভূত করার জন্য। আচ্ছা, এরপরে দেখি কাদের দমনের মধ্য দিয়ে সুবাদারি প্রতিষ্ঠা হয়? এ বারো ভূঁইয়াদের, বি হাবসি শাসকদের, সি আফগানদের, ডি হোসেন শাহের। আচ্ছা, তাহলে কাদের দমনের মধ্য দিয়ে সুবাদারি প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে বারো ভূঁইয়াদের। আচ্ছা, বারো ভূঁইয়াদের দমন করার পরে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ শাসন। কাদের শাসন? এ জমিদারি, বি সুবাদারি, সি সুলতানি, ডি নবাবী। তাহলে বারো ভূঁইয়াদের দমন করার পরে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ শাসন। কাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? এর আগে আমরা কি পেয়েছি? বারো ভূঁইয়াদের। তাহলে এটা হবে বারো ভূঁইয়াদের দমনের পরে সুবাদারি প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? তাহলে এটা হবে সুবাদারি। আচ্ছা, পরেরটাই যাই। শাহ সুজাব পরাজিত হয়ে কোথায় গমন করেন? এ আরাকান, বি ইরাক, সি চীন, ডি তুরস্ক। তিনি পরাজিত হয়ে কোথায় গমন করেন? হবে আরাকান। তিনি পরাজিত হয়ে আরাকানে গমন করেন। আচ্ছা, পরেরটায় যাই। মিরাজ সাহেব জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনগণের দুঃখ দূর করার চেষ্টা করেন। তিনি তার এলাকায় ভূমিদস্যুদের উৎখাত করে জনগণের জানমাল রক্ষা করেন। তিনি এলাকার মসজিদ, মন্দির, সেতু নির্মাণ করেন। মিরাজ সাহেবের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যপুস্তকে কোন শাসকের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়? তাহলে দেখো এখানে কি পয়েন্ট কোনগুলো? ভূমিদস্যুদের উৎখাত করেন, ভূমিদস্যুদের উৎখাত করেন, জনগণের জানমাল রক্ষা করেন, মসজিদ, মন্দির, সেতু নির্মাণ করেন। তাহলে এগুলো বাংলার কোন শাসকের সাথে বা মধ্যযুগের কোন শাসকের সাথে এগুলোর মিল পাওয়া যায়? এটার উত্তর হবে শায়েস্তা খান। শায়েস্তা খান কেন হবে? তোমরা দেখেছো নিশ্চয়ই পড়ার সময় যে সেই সময় মধ্যযুগে বা শায়েস্তা খানের আসার আগে, শায়েস্তা খান ঢাকায় আসার আগে কিন্তু আরাকানি যারা জলদস্যু ছিল তাদের অনেক উৎপাত ছিল এবং তাদের কারণে মানে সবাই অনেক তটস্থ ছিল এবং পর্তুগিজদেরও আক্রমণ ছিল। তো তাদেরকে শায়েস্তা খান কিন্তু শায়েস্তা করেন, এভাবে মনে রাখবা যে যেহেতু তার নাম শায়েস্তা, তাহলে কে তাদেরকে শায়েস্তা করেছিল? শায়েস্তা খান। জলদস্যুদেরকে, ভূমিদস্যুদেরকে শায়েস্তা করেছে কে? শায়েস্তা খান। আচ্ছা, এরপরে কোন শাসকের সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত? এটাও শায়েস্তা খান। আচ্ছা, রাজস্ব সংস্কার কার সর্বাধিক স্মরণীয় কীর্তি? এ ইসলাম খান, বি শায়েস্তা খান, সি মুর্শিদ কুলি খান, ডি মীর জুমলা। এটার উত্তর হবে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের সময় তিনি রাজস্ব সংস্কার করেছিলেন বা তাদের সময়ের যে ট্যাক্সেশন সিস্টেম ছিল সেটাকে খুবই ভালো একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন মুর্শিদ কুলি খান। তার আগে কিন্তু বাংলায় ইনফ্লেশনের মতন অনেক সমস্যা ছিল, কিন্তু মুর্শিদ কুলি খান এসে এই সমস্যাগুলো সলভ করেন। আচ্ছা, এরপরে দেখি 39 নম্বর। বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন 1 ধর্মপ্রচার করতে, 2 নতুন রাজ্য জয় করতে, 3 মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে। নিচের কোনটা সঠিক? 1 ও 2 এ, বি 1 ও 3, সি 2 ও 3, ডি 1, 2 ও 3। তাহলে কেন উনি বাংলায় আক্রমণ করেছিলেন? এটার উত্তর হবে সবগুলো।
তিনি ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, যেহেতু বাংলা সেন শাসনামলে হিন্দু অধ্যুষিত হয়ে গিয়েছিল, এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করাও তার একটা লক্ষ্য ছিল। নতুন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা তো করেছিলেন। তো এখানে তিনটাই হবে। আচ্ছা, এরপরে দেখি, বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে চেষ্টা করেন 1 সম্রাট বাবর, 2 সম্রাট হুমায়ুন, 3 সম্রাট শাহজাহান। মুঘল অধিকারে নিয়ে আসতে চেষ্টা করেন কে? এটার উত্তর হবে 1 ও 2। আমরা এর আগেও একটা প্রশ্নে কিন্তু বলছিলাম যে জাহাঙ্গীরের আগে যে সব শাসক ছিলেন তারা কেউই বাংলাকে দখল করতে পারেন নাই। জাহাঙ্গীর এসে প্রথম ভারত ভূঁইয়াদেরকে দমন করে এখানে রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তো সুতরাং এখানে সম্রাট বাবর এবং সম্রাট হুমায়ুনই হবে, যে যারা চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। আর সম্রাট শাহজাহানের সময় অলরেডি কিন্তু বাংলা মানে মুঘলদের অধিকারী ছিল, সুতরাং সম্রাট শাহজাহানটা হবে না। আচ্ছা, এরপরে দেখি 41, বাংলার 12 ভূঁইয়া হিসেবে পরিচিত ছিলেন ঈসা খান, মুসা খান, 2 সুবাদার মীর জুমলা ও ইসলাম খান, 3 চাঁদ রায় ও কেদার রায়। নিচের কোনটা সঠিক? এ 1 ও 2, বি 2 ও 3, সি 1 ও 3, ডি 1, 2 ও 3। এটা কিন্তু ইজি। ঈসা খান, মুসা খান, চাঁদ রায় আর কেদার রায় 1 ও 3 হবে। এটা কেন হবে না? এটা খুবই অবভিয়াস, ওনারা নিজেরাই ছিলেন মুঘল সুবাদার। তাহলে মুঘল সুবাদার আর 12 ভূঁইয়া এরা তো রাইভাল। যে মুঘল সুবাদার সে তো আর 12 ভূঁইয়া হবে না। তো মীর জুমলা আর ইসলাম খান হবে না। আচ্ছা, এরপরে দেখি 42 নাম্বার, সুবাদার ইসলাম খান 12 ভূঁইয়াদের দমন করার কৌশল হিসেবে সিদ্ধান্ত নেন 1 রাজধানী স্থানান্তরের, 2 মুসা খানকে পরাজিত করার, 3 অন্য জমিদারদের সাথে সখ্যতা স্থাপনের। নিচের কোনটি সঠিক? এ 1 ও 2, বি 1 ও 3, সি 2 ও 3, ডি 1, 2 ও 3। তাহলে সুবাদের ইসলাম খান 12 ভূঁইয়াদেরকে দমন করার কৌশল হিসেবে প্রত্যেকটাই সঠিক। এখানে তিনি রাজধানীও স্থানান্তর করেছিলেন, মুসা খানকে পরাজিত করেছিলেন এবং অন্য জমিদারদের সাথে সখ্যতা স্থাপন করেছিলেন। এর আগে আমরা একটা দেখলাম যে রাজমহল থেকে ঢাকায় কেন স্থানান্তর করেছিলেন, জমিদারদেরকে বশীভূত করতে। মানে তারা সেখানকার জমিদারদেরকে এটা রিয়েলাইজ করাতে চেয়েছিলেন যে দেখো, আমরা তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে চাচ্ছি, আমরা শাসন করলে তোমাদের জন্য ভালো হবে। এই বিষয়গুলো তাদেরকে বলে বা তাদেরকে লোভ দিয়ে তারা হচ্ছে এই অঞ্চলটা দখল করতে চেয়েছিলেন। তাহলে অন্য জমিদারদের সাথে তারা তখন সখ্যতা স্থাপন করতে চেয়েছিলেন ঢাকায় রাজধানী প্রতিষ্ঠা করার মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখি শামসুদ্দিন ইলিয়াস শাহের সোনারগাঁ দখলের মধ্য দিয়ে বাংলায় ব্যবসা বাণিজ্যের দ্রুত বিকাশ ঘটে, 2 বাংলা দিল্লির অধীনতা থেকে সম্পূর্ণ মুক্ত হয়, 3 সমগ্র বাংলায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। নিচের কোনটি সঠিক? এ 1 ও 2, বি 1 ও 3, সি 2 ও 3, ডি 1, 2 ও 3। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহের সোনারগাঁ দখলের মাধ্যমে কি হয়? এটার উত্তর হবে 2 ও 3। বাংলা দিল্লির অধীনতা থেকে সম্পূর্ণ মুক্ত হয় আর সমগ্র বাংলায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। এর আগেও আমরা দেখলাম যে প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা, বাংলার প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, কারণ উনি দিল্লির যে অধীনতা ছিল সেখান থেকে বাংলাকে মুক্ত করেছিলেন। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা তো হবেই, আর হচ্ছে সমগ্র বাংলায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যবসা বাণিজ্যের দ্রুত বিকাশ ঘটে, এটা হবে না। আচ্ছা, এটার পরে দেখি গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম, কারণ মুসলমান কবিদেরকে সম্মান করার জন্য, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য, ইসলামী শিক্ষা সংস্কৃতি বিকাশের জন্য। তাহলে কোনটা সঠিক? প্রত্যেকটাই সঠিক। ওনার আমলে মুসলমান কবিদেরকে অনেক সম্মান দেওয়া হতো, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানও উনি অনেক নির্মাণ করেছিলেন, আবার ইসলামী শিক্ষা ও সংস্কৃতির অনেক বিকাশও ঘটিয়েছিলেন। তাহলে সবগুলাই ঠিক। এরপর দেখি উচ্চশিক্ষিত মিরাজ একটি কোম্পানিতে শ্রমবন্টনের চাকরি পায়, কিন্তু সে উচ্চাভিলাষী, তাই কিছুদিন পর চাকরি ছেড়ে দিয়ে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়ে। উদ্দীপকের মিরাজের সাথে কোন বিখ্যাত শাসকের সাদৃশ্য রয়েছে? এ বখতিয়ার খলজি, বি লক্ষণ সেন, সি শামসুদ্দিন ফিরোজ শাহ, ডি ইয়জ খলজি। এটা হবে বখতিয়ার খলজি। কারণ কি, বখতিয়ার খলজি আমরা পড়েছি যে উচ্চাভিলাষী ছিলেন, তিনি মানে অল্পতেই সন্তুষ্ট ছিলেন না, তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি এর চেয়েও বেশি ডিজার্ভ করি বা আমার পক্ষে এর চেয়েও বেশি ভালো থাকা সম্ভব। তো সেই কারণেই কিন্তু তিনি একবার গজনীতে গিয়েছেন, একবার বাংলায় এসেছেন। উনি হচ্ছে তার শাসন মানে তার জীবনকালটা কিন্তু খুব বড় ছিল না, অনেক দিন বেঁচেছেন এরকম না, কিন্তু এর মধ্যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। আচ্ছা, তাহলে এখানে বখতিয়ার খলজি। এরপরে দেখি আচ্ছা,
আবারও ওই উদ্দীপকটাই তুলে ধরা হয়েছে। কিছুদিন পর চাকরি ছেড়ে দিয়ে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়ে উক্ত শাসকের জন্য প্রযোজ্য তথ্য হলো। তার মানে বখতিয়ার খলজির জন্য প্রযোজ্য তথ্য নিচের কোনটা? এ কদাকার 1 কদাকার চেহারার অধিকারী, 2 ভীষণ সাহসী ও আত্মবিশ্বাসী, 3 মেধাবী ও পাণ্ডিত্য সম্পন্ন। তাহলে অপশন কি? এ 1 ও 2, বি 1 ও 3, সি 2 ও 3, ডি 1 2 ও 3। এটা হবে উত্তর। আচ্ছা, এরপরে দেখি জমিদার নাফিস তার অঞ্চলের শক্তি বৃদ্ধি ও নিরাপত্তার জন্য অশ্বারোহী বাহিনীর পাশাপাশি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। উদ্দীপকে উল্লেখিত জমিদার নাফিসের সাথে মধ্যযুগের বাংলার কোন সুলতানের মিল রয়েছে? তাহলে দেখো, অশ্বারোহী বাহিনীর পাশাপাশি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছিলেন। নৌবাহিনী যখনই দেখবা, যেখানেই দেখবা, সেটা উত্তর হবে গিয়াসউদ্দিন ইয়জ খলজি। এটা হচ্ছে তার শাসনামলের সিগনেচার স্টেপ। কারণ এর আগেও বলেছি যে নদীমাতৃক বাংলায় অশ্ব দিয়ে বা ঘোড়া দিয়ে কিন্তু কোনো ধরনের মানে তোমার যে কনকোয়েস্ট আছে বা একটা নতুন রাজ্য দখল করার যে প্রক্রিয়া আছে সেখানে যাওয়া সম্ভব হতো না। তো সেই কারণেই গিয়াসউদ্দিন ইয়াজ খলজি শক্তিশালী নৌবাহিনী গঠন করেছিলেন। আচ্ছা, এরপরে দেখি উক্ত শাসকের পৃষ্ঠপোষকতায় মুসলিম স্থাপত্যের বিকাশ ঘটে, ইসলামের প্রচার ও প্রসার ঘটে, বঙ্গ দিল্লির সুলতানদের অধীনে বা অধিকারে চলে যায়। তাহলে এটার উত্তর কি হবে? প্রত্যেকটাই। আচ্ছা, এরপরে দেখি বকুলপুর অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি ক বেশ জনপ্রিয় ছিলেন। তার অঞ্চলে হিন্দু ও মুসলমান উভয়ই বাস করত। তিনি নিজে মুসলিম হলেও সকলের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল। তার মানে কি, তিনি অসাম্প্রদায়িক ছিলেন, ধর্ম দেখে তিনি ভেদাভেদ করতেন না। তাহলে এটা একটা কি পয়েন্ট আমরা বুঝতে পারলাম। তিনি হিন্দুদের উৎসাহিত করার জন্য বিভিন্ন উপাধিতে ভূষিত করতেন। শাহ বাঙ্গালিয়ান উপাধি গ্রহণকারী। আচ্ছা, তিনি শাহ বাঙ্গালিয়ান তার উপাধি ছিল। তাহলে এ 1 দক্ষ সুলতানদের মধ্যে অন্যতম, 2 শাসনকার্যে বিচক্ষণতার পরিচয় দেন, 3 বাংলা সাহিত্যে নতুন গতি পায়। তাহলে তার সময় কি কি হয়েছিল? নিচের কোনটা সঠিক? প্রত্যেকটাই সঠিক। আচ্ছা, এরপরে দেখি বকুলপুর অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি ক বেশ জনপ্রিয় ছিলেন। ওই যে আগের উদ্দীপকটাই, মধ্যযুগে কোন সুলতানের শিক্ষা অনুরাগের বর্ণনা ক এর কাছের উদ্দীপকটির মতো মনে হয়েছে? তাহলে এটার উত্তর কি হবে? শাহী বাঙ্গালিয়ান উপাধি এবং হচ্ছে আমরা যেটা দেখলাম যে এটা আলাউদ্দিন হোসেন শাহের কথা বলা হচ্ছে, তাহলে এটা হলো আলাউদ্দিন হোসেন শাহ হবে। আচ্ছা, এরই মাধ্যমে আমাদের ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউগুলো শেষ হলো। আমরা শীঘ্রই, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে তোমরা এখন যেটা তোমাদের নতুন এডিশন শর্ট কোয়েশ্চেন কীভাবে লিখবো, কতটুকু লিখবো, সেটা তোমরা অনেকে বুঝতে পারছো না। তোমরা কমেন্ট করেছিলে যে শর্ট কোয়েশ্চেনের উপরে একটা ক্লাস হলে ভালো হয়। তো তোমাদের জন্য অনেক তাড়াতাড়ি শর্ট কোয়েশ্চেনের উপরে ক্লাস নিয়ে চলে আসবো। তোমরা চোখ রাখো আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।